অফিস শেষ করে আমি বাড়ি ফিরছি, তবে আজকে একটু ওভারটাইম কাজ করলাম অফিসে। আমিও হাঁটছি, রাত দেখলাম 10টা বাজে। হঠাৎই 3টা ছেলে আমার সামনে এসে যায়, যাদের মুখে রুমাল বাঁধা ছিল। তারা আমার পথ আটকে রাখে। আমি বললাম, ভাই পথ আটকালেন কেন? ছেলে একটা, চুপচাপ মোবাইল, ব্যাগ ও মানি ব্যাগ বের কর। ভাই আমি এগুলো দিতে পারবো না, ভাই ছাড়েন তো আমাকে। সাথে সাথে সেখানে থাকা একটা ছেলে ছুরি বের করে আর আমার দিকে ধরে বলে, এই কথা না বলে যা বলছি তাই কর, চুপচাপ ব্যাগ মোবাইল ওয়ালেট বের করে দে। আমিও পালাতে যাব, তখনই আমাকে সেখানে থাকা 2টা ছেলেই ধরে ফেলে আর দুজনেই আমার দুহাত ধরে। ছেলেটা বলে, কই যাচ্ছিস তুই? কথা বলছি শুনিস, এবার মর তুই। বলেই হাতে থাকা ছুরিটা আমার পেটে ঢুকিয়ে দিল। 2বার ছুরি দিয়ে আঘাত করে আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার ব্যাগ, মানি ব্যাগ ও আমার অফিস ব্যাগ নিয়ে চলে যায়, যে ব্যাগে আমার ল্যাপটপ ছিল। আমি রাস্তায় পড়ে আছি আর চোখ ঝাপসা হয়ে আসে। আমি ঝাপসা চোখে দেখতে লাগলাম তারা আমার ব্যাগ, মোবাইল ও মানি ব্যাগ নিয়ে হাসতে হাসতেই চলে গেল। আর আমি রাস্তায় পড়ে আছি, হয়তো এটাই আমার শেষ দেখা। তাই কালেমা পড়ে নিলাম আর আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে আমার। হঠাৎই আমি লাফিয়ে উঠে পড়ি আর নিচের আশেপাশে দেখতে লাগি। দেখলাম আমি আমার রুমে খাটে শুয়ে আছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। ভাই কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল! আমি তো মনে করলাম আমি শেষ। আমি দেখলাম সকাল হয়ে গেছে, তাই আমি উঠে গেলাম খাট থেকে। তবে একটা জিনিস আমি নোটিস করলাম, আমার শরীর থেকে এক অজানা সুগন্ধ বের হচ্ছে, যা আমার অনেক ভালো লাগার কাজ করতে লাগলো। কিন্তু প্রশ্ন হলো, আমার গায়ের থেকে এই রকম সুবাস বের হচ্ছে কোথা থেকে? আমার কাছে তো এমন পারফিউম নেই। জিনিসটা অনেক অদ্ভুত লাগলো আমার কাছে। তবুও সেই টপিকটা বাদ দিলাম আর চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হতে হতে নিজের পরিচয়টা আপনাদের দিয়ে দিই। বরাবরের মতোই আমি আপনাদের মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। অনার্স কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই। আর পরিবারে আমি ছাড়া আর কেউ নেই, কারণ আমি এতিম। অনার্স 3য় বর্ষে থাকাকালীন আম্মু আব্বু একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। বাকি কাহিনী গল্পে জানতে পারবেন। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, এসে একটু আয়নার সামনে গেলাম। সেখানে গিয়ে আমি শক খেতে লাগলাম। তার কারণ হচ্ছে আমার পরনের টি শার্টটা দেখে। শক খাওয়ার কারণ হলো, প্রথমত আমি সাদা কালারের টি শার্ট পরা, তবে আমি তো সাদা কালারের টি শার্ট কিনিও না, পরিও না। আর দ্বিতীয়ত, আমার সেই টি শার্টে আমার বুকের বরাবর হাতের ছাপ দিয়ে নকশা করা। তবে নকশা বললে ভুল হবে, বলতে গেলে কারো হাতের ছাপ। আমি এসব দেখে অনেক অবাক হয়ে গেলাম। আমি যখনই আমার রুমে আমার পড়ার টেবিলের দিকে তাকালাম, তখন এর থেকে বড় শক খেলাম, কারণ সেখানে আমি সেই শার্টটা দেখলাম যেটা আমি স্বপ্নে পড়েছিলাম। আর আমাকে ছিনতাইকারীরা আঘাত করে ফেলে যায়। আমি টেবিলের কাছে গিয়ে সেই শার্টটা হাতে নিলাম, আর যা দেখলাম তা দেখে আমার এবার ভয় লেগে যায়, কারণ সেই শার্টটা রক্তে ভরা আর আমাকে পেটে আঘাত করার কারণে সেই শার্টের পেটের দিক দিয়ে ছিঁড়ে যায়। তার মানে কাল আমি স্বপ্ন দেখি নাই, সেটা সত্যি ছিল। তাহলে আমি এভাবে দাঁড়িয়ে আছি কিভাবে? মানে আমি বেঁচে আছি কিভাবে? এবার আমার ভয় লেগে ওঠে, আর তখনই আমার ফোন বেজে ওঠে। আমি ফোনের কাছে গিয়ে ফোন নেই আর কল ধরে বলি, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে, হ্যালো অন্তর, আমি তানভীর। কি রে, কই তুই? আমি কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো? তানভীর ভাই, তুই একটু বাসায় আয় তো। আচ্ছা আসতেছি। তারপর ফোন কেটে দিলাম আর আমিও টি শার্ট উঠিয়ে আমার পেটের অংশ চেক করতে লাগলাম। কিন্তু অবাকের বিষয় হলো, আমার পেটে কোনো আঘাতের দাগ নেই। এবার জিনিসটা আমাকে ভয় লাগিয়ে দিল। আমার হাত পা কাঁপতে শুরু করে, আর তখনই দরজার বেল বেঁচে উঠে। আমিও গিয়ে দরজা খুললাম। কি রে শালা, রেডি হোস নাই কেন? অফিসে যাবি না? দোস্ত, তুই কি আমাকে দেখতেছিস? আজব তো, এটা কি ধরনের প্রশ্ন? না দেখলে কথা কিভাবে বলি? আর রেডি হোস নাই কেন? হয়তো তানবীরকে জিজ্ঞাসা করাটা ভুল হয়েছে, কারণ আমি একটা মুভিতে দেখেছিলাম বন্ধু বন্ধুর আত্মাকে দেখতে পায়। তার মানে আমাদের সাথেও একই কাহিনী হচ্ছে নাকি? তানবীর বলে, এই শালা কি ভাবিস তুই? তানবীরের কথা শুনে আমার ঘোর কাটলো, তবুও আমার হাত পা কাঁপছে। তানবীর বলতে লাগলো, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমিও চলে গেলাম রেডি হতে। রেডি হয়ে আমার মাথায় আরও একটা প্রশ্ন একটা জেগেই উঠল। আমার ফোন তো কাল ছিনতাই করে নিয়েছিল। যখন তারা ছিনতাই করে নিয়ে গেছিল স্বপ্নে, তাহলে আমার কাছে আসলো কিভাবে?
পরে দেখি বালিশের সাথে আমার ওয়ালেটও, আর খাটের ডান পাশে আমার অফিস ব্যাগও। এইসব দেখে মনের মধ্যে এক অজানা ভয় ঢুকে গেল। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে যাই আর তানভীর চলে গেলাম অফিসে। অফিসে যেতেই আমাদের দুজনকে আমাদের কিছু কলিগ গুড মর্নিং উইশ করে, তা দেখে নিশ্চিত হলাম আমি বেঁচে আছি। কিন্তু মনে এখনো প্রশ্ন থেকেই গেল, আমাকে তো ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তাহলে আমি বেঁচে আছি কিভাবে? আর যদি বেঁচেও থাকি তাহলে আমার পেটে সেই ছুরির দাগগুলো কোথায়? আর সবচেয়ে বড় কথা, আমাকে রাস্তায় ছুরি দিয়ে আঘাত করে ফেলে রাখা হয়েছিল। তাহলে আমি বাড়িতে কি করে গেলাম? সিরিয়াসলি আমার সাথে এটা ভূতের কাণ্ড ঘটে গেল। আজ বৃহস্পতিবার, তাই অফিসে হাফ ডে, তাই অফিসও দুপুরে শেষ হয়ে যায়। তাই আমি আর তানভীর বেরিয়ে যাই আর তানভীরের বাইকে করে বাড়িতে যেতে লাগি। আমরা রাস্তায় যেতেই দেখলাম অনেক মানুষ ভিড় জমে আছে। আর অবাকের বিষয় হলো, আমি সেই রাস্তায় আছি যে রাস্তায় আমাকে ছিনতাইকারীরা ধরে আর আমাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে যায়। কিন্তু ঠিক সে জায়গায় আজ এখন অনেক মানুষের ভিড়, আর মানে প্রায় অনেক মানুষ মিলেই সেই জায়গায় ঘিরে রেখেছে। আমি বলি, তানভীর সামনে কি হয়েছে রে? এত ভিড় কেন? তানভীর বলে, জানি না, চল তো দেখি কি হয়েছে। তারপর তানভীর বাইক এক জায়গায় দাঁড় করিয়ে নেয় আর আমরা নেমে সেই ভিড়ের দিকে যাই। আমি বলি, ভাই এখানে কি হয়েছে? লোকটা বলে, এখানে 3 জন খুন হয়েছে ও তাদের লাশই রাস্তায় ফেলে যাওয়া হয়। পুলিশকে খবর দেওয়া হয়, এখন তারা এসে তদন্ত করছে। কথাটা শুনে খটকা খেয়ে গেলাম। আসলে শহরে খুন ছিনতাই এসব বেড়ে গেছে, কিন্তু এখন মনে ভয় ঢুকে গেল, কারণ কাল একবার আমাকেও খুন করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেলাম। কিন্তু কিভাবে বাঁচলাম তাই জানি না, আর সেটাই আমাকে অবাক করলো। আমিও তানভীরকে নিয়ে চলে যাই বাড়ির দিকে। তারপর তানভীর আমাকে বাড়িতে নামিয়ে চলে গেল, আমিও বাসায় ঢুকলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তবে বারবার আজকের ঘটনাটা আমাকে বারবার ভয় লাগাচ্ছে। সন্ধ্যাবেলা আমিও রুম থেকে বেরিয়ে চলে গেলাম কিচেনে। সেখানে গিয়ে নিজের জন্য চা বানিয়ে, চাও হালকা পাতলা নাস্তা নিয়ে চলে গেলাম রুমে। সেখানে গিয়ে টিভি অন করে দেখতে লাগলাম আর নাস্তা করতে লাগলাম। নাস্তা শেষ, আমিও রুমে গিয়ে অফিসের ফাইল নিয়ে ব্যস্ত। রাতের বেলা আমিও খাবার খেয়ে নিলাম আর চলে গেলাম রুমে। সেখানে গিয়ে মনে পড়ল কাল শুক্রবার, কাল অফিস বন্ধ। তাই আমিও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। প্রায় 12টা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকি। তারপর ফোন অফ করে চার্জ দেই আর আমিও খাটে শুয়ে পড়ি। যখনই লাইট অফ করলাম মনে হলো কেউ আমার রুমে আছে, মানে আমি কাউকে আমার রুমে অনুভব করছি। সাথে সাথে লাইট জ্বালিয়ে দিলাম, কিন্তু কেউ তো নেই। আবার যখনই লাইট অফ করলাম মনে হচ্ছে কেউ তো আমার রুমে উপস্থিত আছে। আমিও গায়ে কাঁথা মুড় দিয়ে শুয়ে পড়ি। তবে মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। প্রায় 5 মিনিট পর হঠাৎ মনে হলো কেউ আমার কাঁথা টানলো। আমিও কাঁথা আরও মুড়ে শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি। প্রায় রাত 2টা আমার ঘুম ভেঙে যায়। আমি একটু নড়তে নেই আর তখনই মনে হলো কেউ আমাকে বাম পাশ থেকে জড়িয়ে ধরে আছে। আমিও কাঁথা গায়ে থেকে সরাই আর পাশে তাকাই। এরপর যা দেখলাম তা দেখে ভয় না পেয়ে পারলাম না, কারণ আমার বাম পাশে থেকে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে, যে কিনা সাদা জামা পরে আছে। দেখার সাথে সাথে আমিও লাফিয়ে উঠে পড়ি আর সেই মেয়েটা থেকে দূরে সরে যাই। তবে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। প্রথমত রাতের বেলা আমার পাশে একটা মেয়ে শুয়ে আছে আর সে আমাকে জড়িয়ে ধরেছিল, অথচ আমি তাকে চিনি না, জানি না। আর বড় প্রশ্ন হলো, কে এই মেয়ে? আমার শরীর প্রচুর কাঁপতে লাগলো, কারণ হঠাৎ করে কেউ একজনকে দেখে ভয় না পেয়ে পার পাবো না। দ্বিতীয় সে এক অচেনা মেয়ে। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, কে আপনি? আর এখানে কি করেন? মেয়েটা বলতে লাগলো, আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, আর আমার নাম জাফরিন। আমি বলি, এটা তো ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে কি করেন আপনি? জাফরিন বলতে লাগে, আমার যে জায়গা ভালো লাগে আমিও সেই জায়গায় যাই। যেমন তোমার বাড়ি ভালো লাগলো তাই আমি তোমার বাড়িতে চলে আসি। আমি বলি, কি আপনি কি চোর নাকি? দাঁড়ান, আমি পুলিশকে ফোন দিচ্ছি। এটা বলেই আমি যখনই সামনে আগাতে যাব তখনই সে হুট করে আমার সামনে এসে দাঁড়ায়। আমিও প্রায় অবাক হয়ে গেলাম। সে মাত্র আমার খাটে ছিল আর এখন হুট করে আমার সামনে এসে দাঁড়ালো।
আমি এবার ভয় পেয়ে গেলাম, কারণ এটা ভুতুড়ে কাণ্ড ঘটে গেল আমার সাথে। আস্তে আস্তে করে পিছিয়ে উল্টা হাঁটতে লাগলাম। কি হলো? আরে ভয় পেও না, আমি বললাম তো আমার কোনো ক্ষতি করব না। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি আপনি কে? ভয়ের মধ্যে মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না আমার। জাফরিন বলতে লাগে, আরে আরে এত ভয়ের কি আছে? রফ, উল্টা হাঁটো কেন তুমি? এবার মনে হচ্ছে আমি হয়তো স্বপ্ন দেখছি, তাই নিজেকে নিজে থাপ্পড় দিতে লাগলাম জাগানোর জন্য। জাফরিন বলে, আরে নিজেকে থাপ্পড় দিচ্ছ কেন তুমি? দেখুন আপু, আমাকে ছেড়ে দেন, আমার না কেউ নেই, আমি বাঁচতে চাই, আপু আমাকে ছেড়ে দেন। জাফরিন বলতে লাগলে, প্রথমত আমি পড়ি, তুমি যেভাবে আমাকে কথা বলতেছো মনে হয় তোমাকে আমি মারতে আসলাম। আর দ্বিতীয়ত আমাকে আপু ডাকছো কেন? আমি বললাম, এটা আমার জন্মগত অভ্যাস, আমাকে ছেড়ে দেন, প্রয়োজনে বাড়ি আপনি নিয়ে নেন। জাফরিন বলল, তোমাকে বললাম ভয় না পেতে, কিন্তু তুমি কথাই শুনছো না। যা, আমার রাগ উঠিয়ে দিলে। দাঁড়া, এখনই ভয় দূর করছি। এরা বলেই আবার আমার সামনে হুট করে চলে আসলো আর সোজা গালে একটা কষে থাপ্পড় দেয়, যাকে আমিও বেহুশ। আমি যখন চোখ খুললাম তখন নিজেকে আবার খাটে আবিষ্কার করলাম। আমি খাটে শুয়ে আছি। তার মানে কাল আমি স্বপ্ন দেখছিলাম। আল্লাহ, শেষমেশ একটা পরিও আমার স্বপ্নে আসলো, তাও আবার আমাকে কষে থাপ্পড় দিল। কেন যে আল্লাহ আমাকে এভাবে ভয় লাগায়? আমি তো কারো ক্ষতি করি নাই। হঠাৎই কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি সাথে সাথে লাফিয়ে উঠি আর দেখি কাল রাতে সাদা জামা পরা সেই মেয়েটা, মানে সেই পরীটা, যেটা আমাকে কষে একটা থাপ্পড় মেরে বেহুশ করে দিয়েছিল। আমি খাট থেকে উঠে দৌড় দেই আর রুম থেকে বেরিয়ে যখনই সামনে যেতে নিব, হুট করে আমার সামনে এসে পড়ে। জাফরিন বলে, হেই, তোমার সমস্যা কি? আমাকে দেখে এভাবে ভয় পাচ্ছ কেন তুমি? আমি আরে ধুর, ভয়ের মধ্যে আমার মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। সাথে সাথে সে আমাকে ঝাপটে ধরে। জাফরিন বলতে লাগে, তুমি কেন আমাকে এত ভয় পাও? আমি তো পড়ি, আমি তো তোমার কোনো ক্ষতি করলাম না, বরং তোমাকে বাঁচালাম, আর তার প্রতিদান এই দিচ্ছ তুমি। আমাকে বাঁচালেন মানে? জাফরিন আমাকে ছেড়ে দেয়। জাফরিন বলে, সেদিন রাতে তোমাকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমি তোমাকে দেখে তোমার কাছে গিয়ে আমার শক্তি দিয়ে তোমার ক্ষতস্থান ঠিক করি। তবে তুমি বেহুশ ছিলে, তাই আমিও তোমাকে তোমার বাড়িতে এনে তোমাকে খাটে শুইয়ে দেই আর তোমার রক্ত মাখা শার্টটা পরিবর্তন করে দেই, আর আমার শক্তি দিয়ে একটা গেঞ্জি তৈরি করে তোমাকে পরিয়ে দেই। আমি যদি তোমার ক্ষতি করার চিন্তা করতাম তাহলে সেই রাতে তোমার ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি তো কোনো কারণ ছাড়া কারো ক্ষতি করতে পারবো না। আমি মেয়েটার কথা শুনে থ হয়ে গেলাম। তার মানে ও আমাকে বাঁচিয়ে সেদিন রাতে নিয়ে এসেছে। আমি এবার কি বলবো বুঝতে পারছি না। আমি এতক্ষণ যাকে ভয় পেয়ে পালাচ্ছিলাম, আর সে কিনা আমার বেঁচে থাকার কারণ। আমি বলি, আপনি, মানে আপনি তো বললেন আপনি আমার বাড়ি ভালো লাগার কারণে এখানে থাকেন, তাও কাল আসছেন আপনি, তাহলে কিভাবে কি করলেন? জাফরিন বলে, হ্যাঁ ঠিক বলছো, তোমার বাড়িটা আমার ভালো লাগছিল, তাই আমি এখানে থাকি। তবে মনে করে দেখো, আমি কাল বলিনি, বরং আমি 7 দিন আগে থেকেই থাকি এই বাড়িতে। আমি বলি, 7 দিন আগে থেকে মানে? জাফরিন বলে, হ্যাঁ, আমি তোমার বাড়িতে থাকি 7 দিন হলো। এতদিন থেকেও তোমাকে বুঝতে দিইনি তুমি ছাড়াও ওই বাড়িতে আরও একজন থাকে। তবে ওই রাতে তুমি বাড়ির সময় মতো আসনি বলে আমিও সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে তোমাকে খুঁজতে লাগি, আর তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখি আমিও তোমার কাছে যাই। এর পরের প্রায় কাহিনীটা তো তুমি জানো। আমি তোমাকে খাটে রেখে চলে গেলাম সেই ছিনতাইকারীগুলোকে খুঁজতে, যারা তোমাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে তোমার জিনিস নিয়ে যায়। আমিও তাদের খুঁজে বের করে তোমার জিনিসপত্র নিয়ে নেই আর ওদের শেষ করে দেই। জাফরিনের মুখে কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। তবে সে কি বলল ছিনতাইকারীদের শেষ করে দেয় মানে কি? আমি জিজ্ঞেস করলাম, ছিনতাইকারীদের শেষ করে দেন মানে? জাফরিন বলে, মানে তাদের মেরে ফেলি, শেষ করে দিলাম তাদের। আমি বললাম, কি আপনি খুন করেছেন? কেন তাদের শেষ করলেন আপনি? জাফরিন বলল, কারণ তারা শুধু একজন মানুষকেই আঘাত করেনি, তারা আমার ভালোবাসায় আঘাত করলো, তাই তাদের মরতে হলো। আমি বলতে থাকি, ভালোবাসা মানে কি বলছেন আপনি? ওরা কি আপনার ভালোবাসায় আঘাত করলো নাকি? আর আপনার ভালোবাসাও কি আপনার সাথে আসছে? জাফরিন বলে, হ্যাঁ, ওরা আমার ভালোবাসায় আঘাত করে।
আর আর আমার ভালোবাসা আসেনি, আমি নিজে একজনকে আমার ভালোবাসা বানালাম। আমি বলি, ও তাহলে তো ভালোই, তবে সেও কি আপনাদের মতো? জাফরিন বলে, না, সে একজন মানুষ, তবে তাকে আমি খুব ভালোবাসি আর তাকে আমি হারাতে চাই না, যে করেই হোক তাকে আমি পেতে চাই। আমি বলি, ও এত ভালোবাসেন তাকে? যাক, সমস্যা নেই, আপনি আমাকে বাঁচালেন, তাই আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করব, কিন্তু একটা কথা রাখবেন। জাফরিন বলে, বলো, কি কথা তোমার? আমি বলি, আমি না আসলে আপনি হুট করে সামনে চলে আসেন, যেটা দেখে ভয় পাই। আপনি চাইলে আমার বাড়িতে থাকতে পারেন, কিন্তু হুট করে আসাটা যদি একটু বন্ধ করতেন আর কি। জাফরিন বলে, ঠিক আছে, তবে আমাকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস করতে হবে আবার? আমি যাকে ভালোবাসি তাকে যে করেই হোক আমার করে দিতে হবে। আচ্ছা, চেষ্টা করব, তবে আপনার থাপ্পড়টা না আমার খুব ব্যথা দিচ্ছে। দাঁড়াও, এখনই ব্যথা দূর করে দিচ্ছি। বলেই জাফরিন আমার কাছে এসে আমার গালে তার ঠোঁট দিয়ে একটা চুমু দেয়, যা আমাকে অবাক করে দিল। তবে তার চুমুতে আমার গালে যে ব্যথাটা ছিল সব চলে যায়। এটা আপনি কি করলেন? কেন, ভালো লাগেনি? না মানে, এটা করাটা কি ঠিক হয়েছে? না করলে তোমার গালের ব্যথাটা যেত না। আর ক্ষমা করে দিও আমাকে কালকের থাপ্পড়টার জন্য। সেটা তো আপনি ঠিক করেই দিলেন, কিন্তু কোনো কথা বলিও না তো। আর আমার খিদা লাগছে, পারলে কিছু খাবারের ব্যবস্থা করো। অনেকদিন চুরি করে খাবার খাইতে হয়েছে, আর চুরি করে খাইতে পারবো না আমি। কি, আপনি খাবার চুরি করতেন? কিন্তু কার? জাফরিন বলে, কার আবার? যে বাড়িতে থাকি সেই বাড়ির খাবার খেতাম। এখন কথা না বলে কিছু আনো। আমি বলি, জি আচ্ছা। তারপর চলে গেলাম কিচেনে। সেখানে গিয়ে কোনো মতে দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি করি, তারপর টেবিলে নিয়ে যাই আর বসে পড়ি। আমরা দুজনে নাস্তা করতে লাগলাম। জাফরিন বলে, আচ্ছা আমরা কি আজকে ঘুরতে যেতে পারি? আসলে এই বাড়িটা থাকতে থাকতে অনেক বিরক্ত লেগে গেছে। আমি বলি, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, তবে আমি দুপুরে নামাজে যাব, তারপর নামাজ থেকে এসে আমরা দুপুরে খেয়ে রেস্ট নিব, এরপর বিকেলে ঘুরতে যাব। জাফরিন বলে, ঠিক আছে। আমি মুখে জুস নিলাম, আর তখনই জাফরিন বলে, আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো? কথাটা শুনেই আমার মুখ থেকে জুস ফুস করে বের হয়ে যায়। জাফরিন বলে, কি হয়েছে, এমন করলে কেন? আমি বলি, আপনি আমাকে এক অদ্ভুত প্রশ্ন করলেন, তাই মুখ থেকে আমার জুস বেরিয়ে যায়। আর কথা রইল না আমি কাউকে পছন্দ করি কি না। সেটাও তো ভুলেও না, কারণ আমার মতো ছেলেকে কে পছন্দ করবে? আমার চেহারা দেখেছেন? এই চেহারায় মেয়েরা কখনোই আকর্ষিত হবে না, বরং তারা ঘৃণা করবে। জাফরিন বলে, তোমাকে একটা কথা বলি, চেহারায় সব হয় না রে পাগল। কিছু সময় মন থাকা মানুষের প্রতিও অনেকে পাগল থাকে, আর চেহারা ভালো হলেই ভালো হওয়া যায় না, বুঝছো? আমি বললাম, বাহ, আপনি মানুষ না হয়েও মানুষের মতো কথা বললেন, কিন্তু যে কথাটা বলছেন না সেটা আমি আজ পর্যন্ত দেখলাম না, আর আমারও এসব করার ইচ্ছে নেই, আমি একাই ঠিক আছি। জাফরিন বলে, তুমি কি সারা জীবন একা কাটিয়ে দিবে নাকি? তোমার কি ভালোবাসা পাওয়ার জন্য ইচ্ছে করে না? আমি বলি, ভালোবাসা পেতে ইচ্ছে করে, কিন্তু আমি একা থাকতেই বেশি পছন্দ করি, আর হ্যাঁ, আমি সারা জীবন একা কাটিয়ে দিতে পারবো। জাফরিন বলে, দেখা যাবে আপনি কিভাবে একা থাকেন। আমি বলি, আচ্ছা ঠিক আছে, তবে একটা প্রশ্ন, আপনি এখানে কেন আসলেন? আপনার কি পরিবার নেই? জাফরিন বলে, হ্যাঁ আমার পরিবার আছে, আসলে আমি পালক থেকে পালিয়ে আসছি। পালক হয়ে আমি সেখান থেকে পালিয়ে আসছি। কি, কিন্তু কেন? জাফরিন বলে, আসলে আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি বিয়ে করতে রাজি ছিলাম না। তারা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি চাই না। আমি কাউকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছি, তাই তাদের জোরাজুরি সহ্য করতে না পেরে পালিয়ে আসলাম। আর একটা কথা, তুমি শুধু জানো আমি একজন পরী, আসলে তা পুরোপুরি সত্যি নয়। মানে? জাফরিন বলে, আসলে আমি শুধু পরী নই, বরং পরিপালকের রাজকুমারী, আর আমার আব্বু আম্মু হচ্ছে পরিপালকের রাজা আর রানী। কি মানে, আপনি পরিপালকের রাজকুমারী? তাহলে তো আপনাকে আপনার আব্বু আম্মু খুঁজবে, আর যদি তারা আপনাকে আমার এখানে পায় তাহলে তো আমি শেষ। সেটা নিয়ে তুমি কিছু ভাবিও না, আমি ওইটার একটা বুদ্ধি বের করে রাখছি। কি বুদ্ধি? জাফরিন বলে, আছে সেটা পরে বলবো, তুমি এটা নিয়ে ভয় পেও না। আমি থাকতে তারা কেন, কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জাফরিনের কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল, তবে একটা জিনিস তো শিওর, আমার লাইফ বিনা কারণে এখন রিস্কে আছে। জানি না
যদি জাফরিনের আব্বু আম্মু জানতে পারে তার মেয়ে আমার বাসায় থাকে, তাহলে আমি শেষ। কারণ জাফরিন হচ্ছে পরিপালকের রাজকুমারী। রিস্কের কারণ কোনো না কোনোভাবে আসবে, কারণ রাজকুমার বা রাজকুমারী আপনার কাছে আছে, সেটা অনেক বড় রিস্কের, যেটা অনেক বড় বিপদ এনে দিতে পারে। কিন্তু আমি তো আর জানতাম না যে একটা পরী আমার কপালে সে জুটবে, সে আবার রাজকুমারী হবে। জানি না আল্লাহ কি চায়। আমরা নাস্তা করে নিলাম, তারপর আমি আমার রুমে গেলাম। সেখানে গিয়ে আমি আমার ল্যাপটপটা অন করে কাজ শুরু করে দিই। জাফরিন হঠাৎ করেই আমার সামনে চলে আসে, যা দেখে আমি ভয় পেয়ে বুকে হাত দিয়ে ফেলি। আপনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম এই কাজটা না করতে, কিন্তু আপনি মনে হয় আমাকে হার্ট অ্যাটাক দিয়েই মারার প্ল্যান করছেন। সরি, আসলে আমি ওই রুমে একা একা বসে আছি। আর তুমি এখানে কি করো? আমার সাথে চলো, দুজন একত্রে বসে গল্প করি। আমার একটু কাজ আছে, আপনি যান, টিভি দেখেন। তোমরা মানুষরা না এই সকল জিনিস নিয়ে মনে হয় বেশি ব্যস্ত থাকতে পছন্দ করো। আমার কাজ করতে হবে তো। সাথে সাথে জাফরিন একটা চুটকি মারলো আর আমার ল্যাপটপ উঠাও। আমার ল্যাপটপ! জাফরিন বলে, আমার কথা না শুনলে এমনি হবে। এবার চলো আমরা গল্প করি। আমি বলি, আমার কাজ আছে তো। জাফরিন বলে, ঠিক আছে, কাজ করো তুমি। আমি বলি, ল্যাপটপ না দিলে কেমনে কাজ করব? জাফরিন তখন বলতে থাকে, ল্যাপটপ তখনই পাবা যখন আমার সাথে গল্প করা শেষ করবা, তার আগে নয়। কি আর করব? কাজ তো করতে পারবোই না তখন, তাই গল্প করে সময় পার করাটাই ভালো। জাফরিনের সাথে দুপুর পর্যন্ত গল্প করলাম। এরপর চলে গেলাম গোসল করতে, কারণ আজ শুক্রবার, মানে জুমার দিন। গোসল শেষ করে পাঞ্জাবি পরে আমি ওয়াশরুমে বের হলাম। আর তখনই দেখলাম জাফরিন আমার রুমে খাটে বসে আছে। সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কি দেখেন? জাফরিন বলে, ভালোবাসাকে। আমি বললাম, কি? জাফরিন বলে, না মানে বললাম তোমাকে দেখে আমার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে গেল। আমি বললাম, আচ্ছা সে ব্যাপারে কথা নামাজ থেকে এসে বলবো, কেমন? আমি যাই, দরজা বন্ধ রাখবেন। তারপর আমিও যেতে লাগি, আর জাফরিন আমার পিছু পিছু আসতে লাগে। আমি বাহিরে গেলাম, কিন্তু জাফরিন দরজায় দাঁড়িয়ে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি বুঝলাম না কেন। আরে দরজা বন্ধ করুন। তারপর জাফরিন দরজা বন্ধ করে আর আমিও মসজিদে চলে যাই নামাজের জন্য। আমি নামাজ শেষ করি, এরপর বাসায় যেতে লাগি। চিন্তা করলাম, বাসায় যেহেতু নতুন একজন আছে, তাই আমাকেও কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন। তাই আমি দোকানে গেলাম, একটা আইসক্রিম নিয়ে নিলাম। আসলে আমি যেখানেই যাই না কেন পকেটে অবশ্যই ওয়ালেটটা রাখি। তারপর আইসক্রিম নিয়ে বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে দরজা নক করতেই দরজা খুলে যায়, আর দেখলাম জাফরিন দাঁড়িয়ে আছে। একটা জিনিস আনলাম আপনার জন্য। কি? দুপুরে খাবার শেষ করলেই পাবেন। তারপর আমি সেই আইসক্রিম ফ্রিজে রেখে দেই, আর আমি চলে গেলাম কিচেনে। আসলে কিছু রান্না করে রাখছিলাম সকালে, আর এখন গরম করে নিলেই হবে। তারপর আবার গরম করে সেটা নিয়ে খেলাম, আর দেখলাম জাফরিন টিভি দেখছে। জাফরিন আপু, খাবার রেডি, আসুন। তারপর জাফরিন আসে আর চেয়ারে বসে। জাফরিন বলে, তুমি আমাকে কি বলে ডাকলে? আরে আপু বলে ডাকলাম আর কি, এদের সমস্যা কোথায়? তোমাকে আমি মানা করলাম না আমাকে আপু না রাখতে? আমার কথা না শুনলে কিন্তু আমার রাগ উঠে যায়। পরে আমি উল্টাপাল্টা কিছু করে বসলে আমাকে কিছু বলবা না। আরে আমার অভ্যাস তো এটা। জাফরিন তখন বলে, এই অভ্যাস অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য, আমার জন্য নয়। আর এখন থেকে শুধু আমাকে আপু ডাকলেই না, যদি আমাকে আপনি করেও বলো তাহলে তোমার ঘাড় মটকাবো। কি কি কি? আপনি তো বললেন আপনি কোনো কারণ ছাড়া কারো ক্ষতি করেন না, তাহলে আমাকে এইভাবে বলতেছেন কেন? আমার ইচ্ছা আর একবার আপু বা আপনি করে বলো না, দেখবা কি হাল করি তোমার। আমিও চুপ হয়ে গেলাম। আমাকে তার পুরী শক্তি দিয়ে ভয় লাগাচ্ছে। কি বা করবো? আমি তার কথা তো শুনতেই হবে, না হলে তো আমি শেষ। আমিও চুপচাপ জাফরিনকে খাবার দিলাম, আর আমিও খেতে লাগলাম। তবে আমি আড়ালে চোখ খেয়াল করলাম জাফরিন আমার দিকে তাকিয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে মিটি মিটিভাবে হাসছে। তারপর খাবার শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। আমি জাফরিনকেও একটা রুম দেখিয়ে দেই তার থাকার ও রেস্ট করার জন্য। আমি আমার রুমে খাটে শুয়ে পড়ি আর চোখ বন্ধ করে রাখি, আর কখন ঘুম চলে আসে তা নিজেও জানি না। বিকেলবেলা আমি শুয়ে আছি, তখনই আমার বুকের ভারী অনুভব করতে লাগলাম, আর একটা জিনিস লক্ষ্য করলাম, কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আছে। আমি চোখ খুললাম আর দেখলাম জাফরিন আমার রুমে আমার খাটে আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। যা দেখে অবাক হয়ে গেলাম।
আমি যখনই তাকে ডাকতে নিব তখনই খেয়াল করলাম তার মায়াবী চেহারাটা আসলে বলতে গেলে জাফরিনের চেহারাটা এতটাই সুন্দর ও মায়াবী যা যে কোনো ছেলে কিংবা পুরুষই তার মায়ায় ফেলে দেবে। তার সেই ঘুমাচ্ছে, তাই আমিও তাকে ডিস্টার্ব করতে পারবো না, কারণ আম্মু বলছিল কোনো দিনও যদি কাউকে ঘুমন্ত অবস্থায় দেখি তবে তাকে ভুলেও ডিস্টার্ব না করতে। তাই আমিও তাকে ডিস্টার্ব না করে আস্তে করে ছাড়িয়ে নিতে লাগলাম। আমি ছাড়াতে গেলাম আর সেও আরো শক্ত করে জড়িয়ে ধরে। জাফরিন বলছিল আজকে নাকি বাইরে ঘুরতে যাবে, কিন্তু তার ঘুমের জন্য আমি ডাকতে পারছি না। সন্ধ্যাবেলা জাফরিন এখন আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে, আর আমিও বিকেল ধরে শুয়ে আছি জাফরিনের জন্য। আমি কতবার ট্রাই করলাম জাফরিন থেকে নিজেকে সরাতে, কিন্তু যখনই নিজেকে সরাতে যাই তখনই জাফরিন আরও শক্ত করে ধরে রাখে। নিজের থেকেও কেমন জানি আনইজি লাগছে। হঠাৎই জাফরিন নড়ে ওঠে আর ঘুম ভাঙের সাথে সাথে আমিও চোখ বন্ধ করে ফেলি। জাফরিন আস্তে করে তার ঠোঁট দিয়ে আমার গালে চুমু দেয় আর আমিও লাফিয়ে উঠি। এটা আপনি কি করলেন? কই, কিছুই তো করি নাই। মিথ্যে বলবেন না, আপনি আমাকে। কথা শেষ করার আগেই জাফরিনের ঠোঁটগুলো দিয়ে আমার ঠোঁটগুলো দখল করে নিল, আর আমিও কিছুই করতে পারছি না, কারণ আমার শরীরে আমি নিয়ন্ত্রণের শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে শরীর আমার হলেও অন্য কেউ তার নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পরেই আমাকে ছেড়ে দেওয়া হয়, আর সাথে সাথে আমি আবার আমার শরীরের নিয়ন্ত্রণ শক্তি ফিরে পেলাম। আমি বলি, এটা আপনি কি করলেন? জাফরিন বলে, বেশি কিছু করি নাই, শুধু তোমাকে এখন নিজের করে নিলাম, আর আজ থেকে তুমি আমার হয়ে গেলে। আমি বললাম, কি যা তা বলছেন আপনি? আপনি তো আমাকে বললেন আপনি নাকি কেউ একজনকে পছন্দ করেন। এখন যে এই কাজটা করলেন, আপনার ভালোবাসার মানুষটাকে কি জবাব দিলেন? কিভাবে জবাব দিবেন? জাফরিন বলে, তাকে কোনো জবাব দিতে হবে না, বরং আমি তাকেই আমার করে নিলাম। আমি বললাম, কি উল্টাপাল্টা বলছেন আপনি? জাফরিন বলে, যা শুনছো সব ঠিকই বললাম, আমার ভালোবাসার কেউ না, তুমি নিজেই। জাফরিনের কথা শুনে থ হয়ে গেলাম আমি। কি আবল তাবল বলছেন? কি আবল তাবল বলছে সে? আসলে কি মেয়েদের চয়েস এতটাই খারাপ হয়ে গেল নাকি? আমার মতো কুৎসিত একটা ছেলেকে সে ভালোবাসা বলতেছে, নাকি মাথা গেছে তার? আমি বললাম, দেখুন, আপনার মনে হয় কোনো বড় ভুল করছেন আপনি। আপনার ভুল হচ্ছে কোথাও। জাফরিন বলে, কোনো কথা আমি শুনতে চাই না। এখন বলো, তুমি নিজের থেকে আমার হবে নাকি আমাকেই কিছু করতে হবে? আমি বললাম, আমার মধ্যে কিছুই নেই। তাহলে কেন আপনি আমাকে ভালোবাসবেন? জাফরিন বলে, তোমার মধ্যে কিছুই নেই সেটা কে বলল? আর কথায় কথায় নিজেকে ছোট করে দেখো কেন তুমি? আমি বললাম, কারণ আমি ছোট বলেই নিজেকে ছোট করে দেখি। কিন্তু আপনি বলুন, কি দেখে আপনি আমার প্রতি আকর্ষিত হলেন? জাফরিন বলে, তোমার মন মানসিকতা দেখে, যেটা যে কাউকেই তোমার প্রতি আকর্ষিত করবেই। আমি বললাম, আমার মন মানসিকতা দেখে মানে? জাফরিন বলে, তোমার আচার আচরণ, সকলের সাথে ভালো ব্যবহার, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো সেটা তোমার পবিত্র মন, যেখানে আমি কোনো কারণে কিছু খুঁজে পাইনি, অন্য কিছুই না। আমি বললাম, কেমনি বুঝলেন আমার মন পবিত্র কিনা? জাফরিন বলল, পরীদের কাছে এমন একটি শক্তি থাকে যা কাউকে ছুঁয়ে তার মনের সকল কথা জেনে নেওয়া যায়। আমি তোমার মনে আমার জন্য ভয় দেখলাম, যেটা আমি ভালোবাসা দিয়েই দূর করতে চাই। তবে আরও একটা জিনিস তোমার মনের মধ্যে আছে, আর সেটা নিয়ে অনেক সময় তুমি কান্নাও করো, আর সেটা হলো তোমার আম্মু আব্বুর কথা। আমি জানি তুমি তাদের কতই না মিস করো, কারণ আমি তোমার মনের কথাও জেনে নিয়েছি। জাফরিনের মুখে আম্মু আব্বুর কথা শুনে চোখে পানি চলে আসে, তাই আস্তে করে উঠে বারান্দায় চলে যাই আর ওইখানেই কান্না করে দিলাম। আসলে আব্বু আম্মুকে আমি অনেক মিস করি, কারণ তারাই তো আমার সব ছিল। আমাকে বুঝতো, আমাকে আমার সকল ভালো খারাপ সম্পর্কে জানতো, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করত। কিন্তু আজ আমি এতিম, খেয়াল রাখার মতো কেউ নেই আমার। আমি কান্না করতে লাগলাম, আর তখনই জাফরিন এসে আমাকে জড়িয়ে ধরে। জাফরিন বলে, এই তুমি কান্না করছো কেন? তুমি তো আর একা না, আমি তো আছি তোমার সাথে। দেখো অন্তর, এভাবে কান্না করিও না, তোমার মনের অবস্থা আমি জানি। দেখো, এভাবে কান্না করে লাভ নেই তো, আর আমাকে একবার আপন করে নাও, কথা দিলাম কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না। আর তুমি প্লিজ কান্না থামাও। কিন্তু আমি কান্না করেই যাচ্ছি, আর কান্না করতে করতে বারান্দায় বসে গেলাম। কি করব আমি? জাফরিনের মুখে আম্মু আব্বুর কথা শুনে আম্মু আব্বুর কথা মনে পড়ে গেল আমার।
আর তাদের আমার কতটাই না প্রয়োজন, কিন্তু তারা আজ আমার পাশে নেই। জাফরিন আমার কাছে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। জাফরিন বলে, এই তুমি প্লিজ কান্না থামাও, দেখো এভাবে কান্না করিও না। আর কেউ তুমি মনে মনে বারবার নিজেকে অসহায় একা মনে করছো কেন? আমি আছি তো, দেখো দেখো, কান্না বন্ধ করো তুমি। আমিও জাফরিনকে জড়িয়ে ধরি আর কান্না করেই যাচ্ছি। আমি বলি, আমি কেমন দোষ করলাম যার জন্য আব্বু আম্মু আমাকে এতিম বানিয়ে চলে গেল? তারা কি জানে না তাদের ছাড়া আমি অসহায়? আমি তো কোনো দিনও কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই বা কারো খারাপ চাই নাই, তাহলে আল্লাহ কেন আমাকে এতিম বানিয়ে দিল? আমারও তো আম্মু আব্বুকে প্রয়োজন। যখনই আমার বন্ধুরা তাদের আব্বু আম্মুর সাথে কথা বলে তখন তখন আমার অনেক কষ্ট হয়। আসলে আম্মু আব্বুই আমাকে বুঝতো, আমার সকল কিছুই জানতো। বিশেষ করে আম্মু আম্মু আমার বেশি খেয়াল রাখতো। আম্মু কোনো দিন তার ছেলের কষ্ট বা সামান্য আঘাত দেখতে পারতো না। আর আব্বু আব্বু আমাকে সবসময় মজা করে বকা দিত, যেটা আমার বিরক্ত লাগতো। কিন্তু আর সেই আব্বুকে আমি মিস করছি। আমার জীবনে কি অসহায়ের মতো বেঁচে থাকা লিখে রাখলো নাকি আল্লাহ? আমার কি আম্মু আব্বুর প্রয়োজন নেই? তাহলে কেন আমার থেকে তাদের দূর করে দিল? কান্না করতে বললাম, সাথে জাফরিনও কান্না করে দিল। জাফরিন আমাকে শক্ত করেই জড়িয়ে ধরে আছে। সে আমাকে সান্ত্বনা দিতে থাকে। জাফরিন বলে, এই এভাবে কান্না করে নাকি? আর কে বলেছে তুমি অসহায়? কেউ নেই তোমার? তোমার কেউ না? দেখো, এভাবে কান্না না করে উঠো আর চলো ফ্রেশ হয়ে নাও। আমি দেখি তোমার জন্য কিছু নাস্তা করতে পারি নাকি। আমি বললাম, আপনি কান্না করছেন কেন? জাফরিন বলে, আমার কলিজা কান্না করছে, সেটা দেখে কেমনে নিজেকে শান্ত রাখতাম, তাই তাই আমি কান্না করে দিলাম। আর উঠো, যাও ফ্রেশ হয়ে নাও। আর আজ থেকে আমাকে আপনি করে বললে তো খবরই আছে, আমার নাম ধরে রাখবা, আমাকে তুমি করে বলবা, বুঝছো? আমি বললাম, দেখা যাক। তারপর উঠে গেলাম আর চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে দেখি জাফরিন রুমে নাস্তা নিয়েই বসে আছে, তবে তার চোখে পানি। আপনি কান্না করছেন কেন? যান ফ্রেশ হয়ে আসুন। তারপর জাফরিন আমার রুমে ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে আসে। তারপর দুজনে নাস্তা করতে লাগলাম। জাফরিন বলে, এই দেখি হা করো তো। মানে? জাফরিন বলে, যা বলছি তাই শোনো, আমাকে রাগাইও না। সাথে সাথে জাফরিন আমাকে নাস্তা খাইয়ে দিতে লাগলো, আমিও নাস্তা খেতে লাগি। জাফরিন বলে, কেমন মানুষ তুমি? আমি বললাম, আমি আবার কি করলাম? জাফরিন তখন বলতে লাগলো, আমি তোমাকে নাস্তা খাইয়ে দিলাম আর তুমি নিজেও খাচ্ছ, আমাকেও খাওয়াই দিলে কি হয়? আমি বুঝতে পারলাম আমার ভুলটা, তাই আমিও জাফরিনকে নাস্তা খাইয়ে দিতে লাগলাম, মানে দুজনকে নাস্তা খাইয়ে দিতে লাগলাম। নাস্তা শেষ। আচ্ছা, আপনি এক জামা পরেই থাকেন? কি? আমি বললাম, না মানে আপনাকে এই জামায় দেখলাম তো, তাই বললাম আর কি, না হলে চলেন আপনার জন্য কিছু কিনে আনি। তারপর জাফরিনকে নিয়ে চলে গেলাম তার জন্য কিছু কেনাকাটা করার জন্য। আসলেই এই প্রথম আমি কোনো মেয়ের পিছে টাকা খরচ করতে লাগলাম। শপিং শেষ করে বাড়ি আসলাম। জাফরিন একজন পরী, তাই তার পছন্দ অবশ্যই সাদাই, কিন্তু মানুষের দুনিয়ায় একজন মানুষকে সবসময় সাদা পোশাক পরতে দেখলেই সমস্যা। পরে ভূত পেতনি ভেবেই মানুষ পালাবে বা আমার বাসায় হুজুর বা তান্ত্রিক পাঠিয়ে দেবে, পরে আমাকে বিপদে পড়তে হবে। তবে আমি জাফরিনকে সাদা জামার পাশাপাশি কিছু কালারিং জামাও নিয়ে দিলাম। রাতের বেলা আমি খাবার রেডি করতে লাগলাম আর জাফরিন নতুন জামা পরেই টিভি দেখতে ব্যস্ত। তারপর দুজনে খাবার খেয়ে নিলাম। এবার হচ্ছে ঘুমানোর পালা। আমিও খাটে যেতেই মনে পড়লো ল্যাপটপের কথা। আমিও জাফরিনকে ডাক দিলাম। জাফরিন বলে, কি হয়েছে? আমি বললাম, আমার ল্যাপটপটা। জাফরিন বলে, ও হ্যাঁ। তারপর চুটকি মারলো আর আমার ল্যাপটপটা হাজির। আমিও সেটা নিয়ে কাজে লেগে যাই। আসলে একটু কাজ আছে প্রজেক্টের ব্যাপারে, তাই কাজ করতে হবে আমার। তবে দেখলাম জাফরিন আমার রুমে আমার খাটে শুয়ে পড়ে আছে। আপনি আমার খাটে কি করছেন? আমি তোমার সাথে ঘুমাবো, আমার একা একা ভালো লাগে না। আমি বললাম, কিন্তু এটা তো ঠিক না, আমরা অবিবাহিত হয়ে এক খাটে ঘুমাবো, সেটা ঠিক না। জাফরিন বলে, ঠিক আছে, আমরা কাল বিয়ে করে নেব, তবে আজকে একত্রে ঘুমাবো, আর কোনো কথা বলিও না তো। আমি বললাম, কিন্তু এটা তো হঠাৎ করে আমার মুখ বন্ধ হয়ে গেল। জাফরিন বলে, বেশি কথা বলো তুমি, তাই দিলাম মুখ বন্ধ করে। এবার কাজ শেষ করে খাটে আসো, আর যদি আমার কথা না শোনো, এরপরে যা করবো না, তুমি কিন্তু আমাকে আর আটকাতে পারবে না। আমি আবুল হয়ে গেলাম, কারণ জাফরিন আমার মুখ বন্ধ করে দিল, কিন্তু মনে মনে ঠিকই কথা বলতে পারছি, তাই আর কিছু করার নাই পারি। পরে যদি আমাকেই বন্ধ করে দেয়, তাই আমিও কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করে চুপচাপ এক পাশে শুয়ে পড়ি। তবে মনে মনে ভয় কাজ করছে। হঠাৎই জাফরিন আমার দিকে ঘুরে আর আমাকে জড়িয়ে ধরে
আমার বুকের উপর মাথা রাখে আর চোখ বন্ধ করে থাকে। আমিও কিছু করতে পারবো না। যদি কিছু করতে যাই পরে আমাকেই পস্তাতে হবে। আমি কোনো মতেই নিজেকে সামলে রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার ঘুম ভাঙে, তবে আমার কাছে জাফরিন নেই। তার মানে সে চলে গেছে। যাক, ভালোই হলো। আমি উঠেই ফ্রেশ হয়ে নিলাম, তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে হয়ে গেলাম, কারণ জাফরিন আমার রুমে উপস্থিত। তবে সে নাস্তা নিয়েই আমার রুমে আসে আর সে আমার মোবাইল নিয়ে খাটে বসে বসে কি যেন করতে লাগে। আমি বলি, আপনি আমার ফোনে কি করছেন? জাফরিন বলে, কিছু না, এমনি দেখছিলাম। আচ্ছা আসো, নাস্তা করবো আমরা। আমি বলি, জি আপনি বসেন, আমি একটু অফিসের জন্য রেডি হয়ে নেই। জাফরিন বলে, ভুলে গেছো আজকে আমাদের কি করার কথা? আমি বলি, কি? জাফরিন বলতে লাগে, আজকে আমাদের বিয়ে করার কথা। আমি বলি, আজকে কি করতে হবে? জাফরিন বলে, আমি তখন বলি, দেখুন আমি এখন বিয়ে করতে পারবো না। যদি আপনার আম্মু আব্বু এসে পড়ে তাহলে তো তারা আমাকে শেষ করে দিবে। জাফরিন বলে, তোমাকে সেফ রাখার জন্যই এমন করছি, আর কথা বলিও না, যেটা বলছি শোনো। জাফরিনের রাগ দেখে আমি ভয় পেয়ে গেলাম, কারণ এখন আমি যদি কিছু বলি তাহলে জাফরিন আমাকে কি করবে আল্লাহই জানে। আমি সোজা গিয়ে নাস্তা করতে লাগি। তবে জাফরিন আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও জাফরিনকে খাইয়ে দিতে লাগি। হঠাৎই আমার ফোন বেজে ওঠে। আমি দেখি তানভীর কল দিচ্ছে। আমি, হ্যালো। তানভীর বলতে থাকে, কি রে শালা, অফিসে যাবি না? আমি বলি, না আজকে একটু কাজ আছে রে, আমি স্যারকে ফোন করে দিব, আসলে একটু প্রবলেমে পড়ছি আমি। তানভীর বলে, কি সমস্যা? তুই একটু আয় তো। তানভীর বলে, আচ্ছা দরজা খোল। তারপর ফোন রেখে দরজা খুলতে চলে গেলাম। দরজা খুলতেই তানভীর উপস্থিত। আমি বলি, দোস্ত ভিতরে চল, অনেক বড় সমস্যা আছি আমি। তারপর তানভীরকে ভিতরে নিয়ে যেতেই সে জাফরিনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তানভীর বলল, অন্তর, উনি কে? আর তোর বাড়িতে কি করছে উনি? জাফরিন বলে, আমার নাম জাফরিন, আর তোমার বন্ধুর হবু বউ আমি। তানভীর বলে, হবু বউ মানে? এই অন্তর, কি বলছে উনি? আমি বললাম, আমার কথাটা শোন আগে। তানভীর বলে, শালা বাটপার, আমার থেকে এত বড় কথা লুকাইলি তুই? তোরে তো আমি, বলেই সেখানে আমাকে মারা শুরু। তানভীর বলে, শালা ফ্রড, ধোকাবাজ, আমাকে নামের বেস্টু মানতি তুই? তুই শালা খামাইর। জাফরিন বলে, এই আপনি ওকে মারছেন কেন? ছাড়েন বলছি। কিন্তু তানভীর কোনো কথাই শুনে নাই, সে আমাকে মারতে ব্যস্ত। সাথে সাথে জাফরিন তার শক্তি ব্যবহার করে তানভীরকে আঘাত করে, আর তানভীর সোজা দেওয়ালের সাথে বাড়ি খায়। আর জাফরিন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। জাফরিন বলে, তুমি ঠিক আছো তো? আমি বলি, আপনি এটা কি করলেন? বলেই জাফরিন থেকে ছাড়িয়ে নিয়ে তানভীরের কাছে গিয়ে তাকে ধরে উঠাই। আমি বলি, তানভীর তুই ঠিক আছিস তো? তানভীর বলে, ভাই এটা কি হইল? আমি কি এটা স্বপ্ন দেখলাম নাকি? উনি কিভাবে এটা করলো? আমি বলি, তুই শালা পুরো কথা না শুনেই আমাকে মারতে গেলি কেন? তানভীর বলে, দোস্ত ভাবি কি ডাইনি নাকি? এই কথাটা শুনে জাফরিন আরো খেপে যায়। জাফরিন বলে, এই কি বললেন আপনি? আমি ডাইনি তাই না? আমি বলি, আরে জাফরিন আপনি একটু শান্ত হন তো, সে আপনার সম্পর্কে না জেনেই সব বলছে। জাফরিন বলে, এই তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? আমি বলি, আরে ধুর, সবাই প্লিজ রিল্যাক্স হন, আসলে একসাথে দুজনে সামলাতে হচ্ছে তাই পাগল হয়ে গেলাম আমি। তারপর দুজনকেই কোনো মতে শান্ত করে নিলাম, আর তানভীরকে জাফরিনের সত্যিটা বললাম। তানভীর জাফরিনের সত্যিটা জেনে অবাক হয়ে গেল। আসলে যে কেউ অবাক না হয়েই পারবে না। তানভীর বলে, এখন কি করবি তুই? জাফরিন বলে, কি করবে মানে? আমাকে বিয়ে করবে? মিষ্টি একটা হাসি দিয়ে কথাগুলো বলতে লাগলো। আমি বললাম, আমার কাছে কোনো উপায় নেই, তবে আগে বস থেকে ছুটি নেওয়া লাগবে। তানভীর বলে, কয়দিনের জন্য নেবে? আমি বলি, 3 দিন নিলে চলবে। জাফরিন বলে, আমি জানি না, মোট কথা যে কোনো মূল্যে তোমাকে পেলেই হবে। তানভীর বলে, নে তুই। আমি বললাম, তবে তোকে আজকে আমার সাথে থাকতে হবে। তানভীর বলে, সমস্যা নাই, আছি তোর পাশে। তারপর অফিসের বসকে কল দিলাম। আমি বললাম, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? স্যার বলে, এই তো ভালো, তোমার কি অবস্থা ওবাইদুর? আমি বলি, জি স্যার, আল্লাহর রহমতে ভালো। স্যার একটা কথা বলার ছিল। স্যার বলে, বলো। আমি বলি, স্যার আমাকে কি 3 দিনের ছুটি দেওয়া যাবে? স্যার বলে, বাবা অবশেষে ছুটি চাইতেছো? এই প্রথম তোমাকে ছুটি নিতে দেখলাম, তাই আমিও মানা করতে পারবো না। কয়দিন ছুটি লাগবে তোমার? আমি বলি, স্যার বেশি না, 3 দিন ছুটি দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। আমি বলি, স্যার আরও একটা কথা ছিল। স্যার বলে, হ্যাঁ বলো। আমি বলি, স্যার আপনি যদি আজকের জন্য তানভীরকে ছুটি দিতেন তাহলে একটু ভালো হতো। আসলে স্যার ওকে একটু লাগবে আমার।
স্যার বলে, আচ্ছা যেহেতু তুমি এই প্রথমবার আমার কাছে কিছু চাইলা, তোমার কথা রাখলাম, যাও, ওকেও তোমার জন্য আজকে ছুটি দিলাম। আমি বলি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার বলে, ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে ওবায়দুর, আজকে তোমার জন্য যা করলাম এটা তোমার প্রাপ্য, কারণ তোমার অনেস্টি ও ভালো ব্যবহার আমাকে অবাক করে দিল। তুমি আমাদের অফিসে জয়েন করে আমাদের অনেক আপন করে নিলে, ও তোমার দায়িত্ব বোধ আমাকে মুগ্ধ করলো। আর শোনো, আমি শুধু তোমার বস না, আমি তোমার বন্ধুও বটে, তাই তুমি যদি কোনো অসুবিধায় পড়ো সবার আগে আমাকে বলবে, বুঝেছ? আমি স্যারের কথা শুনে হয়ে গেলাম, কারণ স্যার যে কত বড় মনের মানুষ তা আমি বুঝলাম। আসলে ওনার অফিসে কেউ কোনো দিনও মন খারাপ করে থাকতে পারে? তিনি কাজের মাঝে সকলের সাথে গিয়ে কথা বলবে, আড্ডা দিবে, হাসি মজা করবে, তাই সকল এমপ্লয়ি তাকে অনেক সম্মান করে। আমি বললাম, স্যার একটা আবদার রাখবো। স্যার আপনি তো আমাকে বন্ধু বলেছেন, তাহলে বন্ধু হিসেবে আজকে আপনাকেও লাগবে। স্যার বলে, আমার কি কাজ? আমি বলি, আছে স্যার। স্যার বলে, আচ্ছা ঠিক আছে, তো কোথায় আসতে হবে আমাকে বলো। স্যার পারলে আমার বাসায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। তারপর ফোন কেটে দিলাম। তানভীর বলে, তো বল আমাকে কি করতে হবে? আমি বলি, শালা আমি বিবাহিত নাকি তুই? তানভীর বলে, ও হ্যাঁ বলে তো গিয়েছিলাম, তাহলে নিহাকে আসতে বলছি, দাঁড়া। তারপর তানভীর নিয়াকে ফোন দিয়ে আসতে বলে। ও আপনাদের তো বলাই হয় নাই, আমাদের তানভীর সাহেব বিবাহিত, তার বিয়ে হয়েছে মাত্র 6 মাস প্রায়, আর আমাদের বসও বিবাহিত। ও শিট, স্যারকে তো বলি নাই ভাবিকেও নিয়ে আসতে, তাই তাড়াতাড়ি স্যারকে কল করে বলে দিলাম ভাবিকে তাদের বাচ্চাদেরও নিয়ে আসতে। আসলে আমাদের বস বিবাহিত 5 বছর ও তাদের 2 জন সন্তান আছে, একটা ছেলে ও একটা মেয়ে, তবে মেয়ে বড়। আসলে আমি এক পাবলিক ছিলাম যে সিঙ্গেল লাইফের মজা নিচ্ছিলাম, কিন্তু বলে না সুখ চিরস্থায়ী নয়, তাই জাফরিন এসে আমার ভোগ সুখ সবই নিয়ে যাচ্ছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে বাসায় মানুষ চলে আসে, মানে স্যার ও তার পরিবার ও তানভীরের নিহা। তবে তানভীরকে আমি আগেই বুঝিয়ে দিই যাতে জাফরিনের সত্যিটা কেউ না জানে, কাউকে না বলে। সেখানে উপস্থিত আমি, তানভীর, জাফরিন বাদে সকলে আমার বিয়ের কথা শুনে হয়ে গেল। পরে তারাই অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত। আর স্যারের কথা কি বলবো, তিনি তো আমাকে নিয়ে মজা নিচ্ছে, কারণ আমি অফিসে বলে বেড়াতাম সিঙ্গেল থাকবো, প্যারামুক্ত থাকবো, কিন্তু এখন স্যার সেটা নিয়ে আমাকে পচাচ্ছে। দুপুরবেলা স্যার বাসায় কাজী সাহেব ও রেজিস্ট্রারকে নিয়ে আসে। তার কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে হয়ে যায়, একটা আইনিভাবে আর একটা ইসলামিকভাবে। বিয়ের শেষ, এবার সবাই বউ নিয়ে ব্যস্ত, আর আমি অসহায়ের মতো আছি। তারপর দুপুরে আমাদের খাবার শেষ করে নিলাম সবাই। সন্ধ্যায় আমরা সবাই বসে বসে, আর স্যার ব্যস্ত আমাকে পচাতে। বিশ্বাস করেন রাসেল ভাই, যা ধোয়া ধুইছে তানভীর আর স্যার মিলে নতুন বউ সামনে, ইচ্ছে করছিল কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরি। আমার একটু ইজ্জতও অবশিষ্ট রাখলো না। আমরা নাস্তা করে আবারও আড্ডায় মেতে থাকি। রাতের বেলা সকলে মিলে রাতের খাবার খেয়ে নিলাম, তারপর সবাই একে একে বিদায় নিতে লাগলো। তবে স্যার বিদায় নেবার আগে আমাকে ইচ্ছে মতো পচিয়েছে। সবাই চলে গেল ঘরে, আমি আর জাফরিন। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, আর জাফরিনও ফ্রেশ হয়ে এসে আমার পাশে এসে আবার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জাফরিন বলে, আজ থেকে তুমি আমার হয়ে গেলে, আর আমিও তোমার হয়ে গেলাম, কখনো আমাকে ছেড়ে যাবে না, আর আমাকে বেশি বেশি ভালোবাসবে, বুঝছো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বাধ্য করে তোমার ভালোবাসার মায়ায় ফেলে এখন বলতেছো তোমাকে ছেড়ে যেতে না। এখন তুমি চাইলেও আমি আর তোমাকে ছাড়তে পারবো না। তুমি যখন আমার হয়ে গেলে, ঠিক তেমনি আমিও তোমার হয়ে গেলাম। তবে মনে কেন জানি এক অজানা ভয় কাজ করছে। জাফরিন বলে, চিন্তা করিও না, আমি আছি তোমার পাশে, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে ভালোবাসার মাধ্যমে আমরা 3টা মাস কাটিয়ে দিলাম। 3 মাস পর, অন্তর, অন্তর উঠো না, সকাল হয়েছে তো, কি অফিসে যাবো না নাকি? আমি বললাম, যাব। জাফরিন বলে যে, কখন যাবে? উঠো, আমি নাস্তা রেডি করে তোমাকে ডাকতে আসলাম। জাফরিনের জোরাজুড়িতে আমি উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে চলে গেলাম নাস্তা করতে। এই 3 মাসে জাফরিন আমাকে এতটাই ভালোবেসেছে, মনে হয়নি আমি এতিম বা অসহায়। সে আমাকে বউয়ের মতো না, একজন সত্যিকারের ভালোবাসার মানুষের মতোই ভালোবাসছে আর আগলে রেখেছে। আমার মন খারাপ দেখলেই চট করে ভালোবেসে আমার মন ভালো করে দেয় জাফরিন। বলতে গেলে আমিও তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমার থেকেও বেশি আমাকে ভালোবাসে। আমরা নাস্তা করতে লাগি। আমি বললাম, আজকে যেহেতু বৃহস্পতিবার মানে হাফ ডে, তাই আমিও দুপুরে চলে আসব, কিন্তু চিন্তা করছি আমরা বিকালে ঘুরতে গেলেও শপিংয়ে গেলে কেমন হয়? জাফরিন বলে, সত্যি? খুশি হয়ে বলতে লাগলো। আমি বললাম, নাকি তুমি যাইতে চাইছো না?
আপনি বলে যাব না মানে? আমি তো নিশ্চয়ই যাব। খুশি হয়ে কথাগুলো বলতে লাগলো। আমি তখন বললাম, ওকে ওকে। তারপর নাস্তা করে আমি অফিসের জন্য রেডি হয়ে নেই। আমি দরজার কাছে যেতেই আমাকে আমার অফিস ব্যাগ, ওয়ালেট ও আমার মোবাইলটা দেয়। আমি বললাম, সাবধানে থাকবা, আর কোনো কিছু লাগলে আমাকে কল দিবা। আমিও যেতে নেই। জাফরিন বলে, এই যে মিস্টার, কিন্তু ভুলে গেছেন কিছু? আমি বললাম, ও সরি। তারপর ছোট্ট করে জাফরিনের কপালে একটা চুমু দিলাম আর বিদায় নিয়ে চলে গেলাম অফিসে। সেখানে আমিও দুপুর পর্যন্ত কাজ করি। আমি অফিসে আসার পর জাফরিন প্রতিদিন 10টায় একবার হলেও কল দিবে, কিন্তু আজ দিল না। আমি অফিস শেষ করে বাড়ি গেলাম, কিন্তু বাড়ির দরজা বন্ধ। আমি জাফরিনকে কল দিতে লাগলাম, কিন্তু সে না কল ধরছে না, দরজা খুলছে। তাই আমিও আমার কাছে একটা বাড়তি চাবি ছিল, সেটা দিয়ে ঘরে ঢুকি। আমি পুরো বাড়ি চেক করি, কিন্তু জাফরিনকে পেলাম না। বাড়ির ভিতর থেকে লকও ছিল, নাকি লক করে জাফরিন বের হয়েছে। আচ্ছা, একটু দেখি। আসলে জাফরিন যদি বাইর হয় তাহলে আমাদের প্রতিবেশী কিছু আন্টি আছে, তাদের বাসায় গিয়ে গল্প করে হয়তো সেখানে গেছে। আমিও ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে এসে আমি খাটের উপর জাফরিনের মোবাইল পেলাম, হয়তো সে ভুলে রেখে গেছে। আমি আমার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম জাফরিনের খোঁজ করতে। আমি প্রথমে আমাদের পাশের বাড়ির আন্টির কাছে গেলাম। আমি বললাম, আন্টি। আন্টি বলল, কে? আন্টি, আমি অন্তর। জাফরিন কি আপনাদের বাড়িতে? আন্টি দরজা খুলে বলে, আরে অন্তর, ভিতর আসো বাবা। আমি বললাম, না আন্টি, আসবো না। আচ্ছা, জাফরিন কি আপনাদের বাড়িতে? না বাবা, ও তো আমাদের বাড়িতে আসে নাই। কেন বাবা, কি হয়েছে? তেমন কিছু না, আসলে জাফরিনকে পাচ্ছি না তো, তাই মনে করলাম হয়তো আপনাদের বাড়িতে আসছে। চিন্তা করিও না বাবা, ওকে পেয়ে যাবা। জি আন্টি। আচ্ছা আন্টি, আমি আসি, আর যদি জাফরিন আপনাদের বাড়িতে আসে তাহলে আমাকে একটা কল দিন। আচ্ছা ঠিক আছে বাবা। তারপর আন্টি থেকে বিদায় নিয়ে আমাদের আশেপাশের প্রতিবেশীর সকলের থেকে জাফরিনের খোঁজ নেই, কিন্তু সবাই বলে তাদের কাছে জাফরিন আসেনি। অন্যদিকে জাফরিন তাদের প্রাসাদের তার রুমে বেহুশ অবস্থায় শুয়ে আছে, কারণ প্রায় 8 মাস পর জাফরিনের পরিবার জাফরিনকে খুঁজে পায়। তারা জানতে পারল যে জাফরিন কোথায় আছে ও কার সাথে আছে। জাফরিনের আব্বু ভালো করেই জানতো তাকে হোঁশে রেখে তাদের পরিপালকে আনা যাবে না, তাই প্রথমেই তারা জাফরিন যে বাড়িতে থাকে সেই বাড়িতে গিয়ে জাফরিনকে বুঝতে না দিয়ে জাফরিনকে বেহুশ করে ফেলে আর সোজা তাদের শক্তি ব্যবহার করে পরিপালকে নিয়ে আসে আর জাফরিনের রুমে তাকে শুয়ে দেয়। রাজা বলে, অবশেষে আমরা রাজকুমারী জাফরিনকে খুঁজে পেলাম। গার্ড বলে, জি, তবে উনি একজন ছেলে মানুষের সাথে বসবাস করত। এখন আমাদের রাজকুমারী কি সেই ছেলেটার সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হয়নি তো? রাজা বলে, না না, তা কখনোই হতে পারে না। জাফরিন কোনো দিনও কোনো মানুষের সাথে সম্পর্ক করতে পারে না, কারণ জাফরিন ভালো করেই জানে আমরা মানুষদের পছন্দ করি না। জাফরিনের আব্বু চালাকি করেই জাফরিনকে তাদের কাছে নিয়ে আসে। এখন জাফরিন পরিপালকেই আছে। সে তার রুমে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে আর জাফরিনের কেয়ারটেকাররা তার খেয়াল রাখছে। এদিকে এবার আমি চিন্তিত হয়ে পড়লাম, কোথায় গেল আমার পাগলি পরীটা? ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না। একদিন না বলে অফিসে ওভারটাইম করছিলাম বলে বাসায় এসে সে যা শুনিয়েছে, আমাকে সাথে কান্নাকাটিও করেছে। তবে আজকে আমার একটু অন্যরকম লাগছে, জানি না আমার জাফরিন কোথায়। আমি তখন পুলিশকেও কিছু বলতে পারবো না। যদি জিজ্ঞাসাবাদে পুলিশদের হুট করে সত্যিটা বলে দেই, তাহলে তারা আমাকে পাগল ভেবে পাবনায় পাঠিয়ে দিবে, কারণ এখনকার যুগে পড়ি আছে তা কেউ বিশ্বাস করবে না। আমার শরীরটা ক্লান্ত হয়ে পড়ল জাফরিনকে খুঁজতে খুঁজতে, তাই আমিও মন খারাপ করে বাসায় চলে যাই। আমি বাসায় গিয়ে ডাইনিং টেবিলে বসে বসে চিন্তা করতে লাগলাম, আমার জাফরিন কোথায় যেতে পারে। যদি কোনো সম্ভাবনা নেই যে কেউ তাকে কিডন্যাপ করবে, কারণ জাফরিনকে কেউ ছুঁতেও পারবে না, কারণ সে আমার স্পর্শ ছাড়া আর কাউকে ছুঁতে দেয় না। 1 মিনিট কিছু আছে যারা জাফরিনকে নিয়ে যেতে পারবে, আর তারা হলো পরীরা। তার মানে কি জাফরিনকে তার আব্বু আম্মু আমার কাছ থেকে নিয়ে যায় নাই তো? না না, এ হতে পারে না। আমি জাফরিনকে ছাড়া থাকতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে। আমি জাফরিনকে হারাতে পারবো না। আমি জাফরিনকে অনেক ভালোবাসি। তবে আমি এখন কি করবো? আল্লাহ আল্লাহ, একমাত্র তুমি আছো যে আমাকে সাহায্য করতে পারো। এখন আমার আর কিছু করার নেই, শুধু শুধু কান্না করা ছাড়া। কারণ আমি বুঝতে পারছি জাফরিনকে তার পরিবার আমার কাছ থেকে নিয়ে গেছে। আমিও নিজের রুমে গিয়ে বালিশে মুখ লুকিয়ে জাফরিনের জন্য কান্না করতে লাগলাম। আসলে জাফরিনকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেললাম, আর আজ আমি তাকে হারিয়ে ফেললাম। আবার আমি একা অসহায় হয়ে গেলাম। এতদিন জাফরিন আমার পাশে থেকে আমার খেয়াল রাখছিল, আমাকে বুঝলো, কিন্তু আজ আমি একা হয়ে গেলাম। আজ দুপুরে আর খাওয়া হলো না। কান্না করে করে খাটে ঘুম চলে আসে।
অন্যদিকে জাফরিনের হুঁশ আসে আর সে নিজেকে তার প্রাসাদে ও নিজের রুমে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, যা শুনে প্রাসাদের সকলেই জাফরিনের রুমে ছুটে আসে। জাফরিন বলে, আমি এখানে কেন? আমাকে কে এখানে নিয়ে আসছে? আমার অন্তর কোথায়? ওকে আমার সামনে আসতে বলো। চিৎকার করে জাফরিন কথাগুলো বলতে থাকে। রানী তখন বলতে থাকে, জাফরিন মা, কি বলছিস তুই? কে অন্তর? কার কথা বলছিস তুই? জাফরিন বলে, আম্মু, আমি অন্তরকে ভালোবাসি। ও শুধু আমার ভালোবাসা না, বরং বিয়ে করা স্বামী। রাজা বলে, কি? তুই মানুষকে বিয়ে করছিস? তুই ভালো করে জানিস আমরা মানুষকে পছন্দ করি না। তারা লোভী ও প্রতারক, তাদের আমরা দু চোখেই দেখতে পারি না। আর তুই একটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেলি। জাফরিন বলে, হ্যাঁ আব্বু, সকল মানুষ লোভী ও প্রতারক হয় না। অন্তরকে আমি নিজে বেছে নিলাম। ও অনেক ভালো আব্বু, আম্মু। ও আমার অনেক খেয়াল রেখেছিল। ও আমাকে অনেক ভালোবাসে। রানী বলে, জাফরিন তুমি হয়তো ভুলে গেছো আমরা কেমন আইন করেছিলাম। আমরা পুরীরা কোনোদিন মানুষের সাথে সম্পর্ক করতে পারবো না। আমরা কোনোদিনও তোমাদের এই সম্পর্ক মেনে নিব না। জাফরিন বলে, তাহলে আমার শক্তি লাগবে না, রাখো তোমাদের শক্তি, আর আমাকে আমার জায়গায় রেখে আসো। আমার আমার কাউকে চাই না, শুধু অন্তরকে পেলেই হবে, কারণ আমি ওর মধ্যে আমার প্রতি ভালোবাসা দেখেছি। রাজা বলে, তোমাকে আমরা কোনোদিনও সেখানে ফিরতে দিব না। আর কথা হলো, সে মানুষ জানি না কি নাম তার, তবে তাকে এই পরিপালক এনে কঠিনতম শাস্তি দেওয়া হবে, কারণ সে শুধু পরীর সাথে সম্পর্ক করেনি, বরং পরিপালকের রাজকুমারীর সাথে সম্পর্ক করে বসে আছে। জাফরিন বলে, দয়া করে তাকে কিছু করিও না তোমরা। ছেলেটা আমাকে অনেক ভালোবাসে। আমার ভালোবাসাকে এভাবে কষ্ট দিও না। ওকে আমি অনেক ভালোবাসি। প্রয়োজনে আমাকে শাস্তি দাও, কারণ ও সম্পর্ক করতে চায়নি। আমি ওকে বাধ্য করেছি আমার সাথে সম্পর্ক করতে, তাই শাস্তি দিলে আমাকে দাও তোমরা। রানী বলে, তোমাকেও শাস্তি দেওয়া হবে, তবে তার আগে ছেলেটাকেও পরিপালকে আনার ব্যবস্থা করতে হবে। তারপর জাফরিনের রুম খালি করে সকলে চলে যায়, আর জাফরিন চিৎকার করে কান্না করতে লাগলে। কারণ প্রথমত জাফরিন তার ভালোবাসা থেকে দূরে, দ্বিতীয়ত তার জন্য আজ তার ভালোবাসার মানুষের বিপদ হতে চলেছে। জাফরিন বলে, আমি এখন কি করব? আজ আমার জন্য আমার কলিজাটার বিপদ হতে চলেছে। কি করব আমি এখন? তবে যে করেই হোক আমাকে তাকে বাঁচাতেও রক্ষা করতে হবে। কান্না করতে করতে কথাগুলো বলতে লাগে সে। জাফরিন বলে, জাফরিন কেন আমার এইভাবে এই বিপদে পড়তে হলো? জাফরিন কোনো রাস্তা পাচ্ছে না বলেই সে অঝরে কান্না করে যাচ্ছে। এদিকে বিকেলবেলা আমার ঘুম ভাঙে, চলে শরীরটা অনেক দুর্বল লাগছে। কোনো মতে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমার কিছুই ভালো লাগছে না। আমার পাগলি পরীটা আমার পাশে নেই, আমাকে একা করে দিল আবার। যদি আল্লাহ আমার ভাগ্যে একা থাকাই লিখে রাখে, তাহলে কেন আমার ভাগ্যে সেই পরীটাকে পাঠায়? কেন আমাকে জাফরিনের মায়ায় ফেলে দিল? আমি এসব মনে মনে বলতে লাগলাম। তারপর আমিও কিচেনে গিয়ে দেখি জাফরিন রান্না করেই রেখে গিয়েছিল, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না। আমি হলরুমের সোফায় শুয়ে পড়ি আর জাফরিনকে মনে করতে করতে চোখের পানি ফেলতে লাগি। অন্যদিকে জাফরিন পাগলের মতো আচরণ করতে লাগলে। দুপুর ধরে খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে সে খাবার খাওয়া তো দূরে থাক, সে খাবারের দিকেও তাকাচ্ছে না। জাফরিন বলে, আমি খাবার খাবো না, আমাকে অন্তর কিনে দাও, না হলে আমাকে ওর কাছে দিয়ে আসো। আমি জানি আমার কলিজাটা এখনো কিছু খায় নাই। দয়া করে আমাকে আমার কলিজার কাছে দিয়ে আসো। চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলতে থাকে জাফরিন। জাফরিনের চিৎকারে প্রাসাদের কোণা থেকে শোনা যাচ্ছে যে যা রাজা রানীও শুনছে। রাজা বলে, জানি না এই মানুষের বাচ্চাটা কি এমন জাদু করে বসে আছে, যার জন্য আমাদের জাফরিন সারাক্ষণ সেই মানুষের নাম নিচ্ছে। এর একটা ব্যবস্থা করা উচিত, কি বলো? রানী বলে, ঠিক বলছেন আপনি, তবে আমি বলি কি, জাফরিন সেই মানুষটাকে যেহেতু বিয়ে করে ফেললো, তাই তাদের এক করে দেওয়াই উচিত। রাজা বলে, রানী তুমি কি ভুলে গেছো মানুষ কেমন? তারা শুধু নিজেদের স্বার্থ বোঝে, আর নিজের স্বার্থের জন্য অন্যদেরও ক্ষতি করতেও তারা ভাবে না। আর আমরা মানুষকে ঘৃণা করি। রানী বলে, তাহলে আপনি কি করতে চাচ্ছেন আসলে? রাজা বলে, চিন্তা করছি জাফরিনের বিয়ে দিব। রানী বলে, অসম্ভব, জাফরিন তো বলে দিয়েছে সে সেই মানুষটাকে বিয়ে করে সম্পর্ক করে রেখেছে, তাহলে কিভাবে তাকে আমরা আরও একবার বিয়ে দিব? আমাদের এখানের আইন কি আপনি ভুলে গেছেন? রাজা বলে, যদি জাফরিন আইন ভুলতে পারে তাহলে আমরা কেন পারবো না? মোট কথা, আমি জাফরিনকে সেই মানুষের সাথেই থাকতে দিব না।